বিভিন্ন জেলাতে করোনায় ধীরে ধীরে কমছে মৃত্যু ও সংক্রমণ। 14 জেলায় একদিনে 69 প্রাণহানি। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলায় চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামি আদালতে। সেপ্টেম্বরে ভাষান্তরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু করবে জাতিসংঘ, চুক্তি আগামী সপ্তাহে। দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পদ্মার পানি বাড়লেও স্থিতিশীল যমুনা ও তিস্তা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সমগ্র বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আবু নোমান। ঢাকার বাইরে করোনায় কমছে মৃত্যু ও সংক্রমণের হার। এরই ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় চট্টগ্রাম সহ 14 জেলায় 69 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে সংক্রমণ ও মৃত্যু আরও কমিয়ে আনা সম্ভব বলেও জানিয়েছেন চিকিৎসক। রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তির পাশাপাশি কমেছে মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে 3টি ওয়ার্ড সাধারণ রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। গেল 24 ঘন্টায় এই হাসপাতালে আরও 9 জনের মৃত্যু হয়েছে। তবে একদিনের ব্যবধানে চট্টগ্রামে আবারও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নতুন করে 318 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 10 জনের। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো বলেই জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। 70% মানুষকে ভ্যাকসিনেট না করা পর্যন্ত করোনা সংক্রমণ কিন্তু কমবে না। সুতরাং এই সময়টুকু পর্যন্ত জনগণকে আমি বলবো যে আপনারা সচেতন থাকবেন, প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখবেন। এদিকে দক্ষিণের জেলায় কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। কুষ্টিয়ায় 5, ঝিনাইদহে 4 জন মারা গেছেন, খুলনায় মৃত্যু হয়েছে 2 জনের। বাগেরহাটের সংক্রমণের হার 9% নেমে এসেছে। সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্য বিভাগের। এই সংক্রমণের নিম্নহার ধরে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই যে বিধি আছে কোভিড-19, অবশ্যই সেই বিধিগুলো মেনে চলতে হবে। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 9 জন। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের শনাক্তের হার নেমেছে অর্ধেকে। তবে আইসিইউর চাহিদা এখনও তীব্র। যারা ভ্যাকসিন নিয়েছেন বা নেননি এর সাথে কোনো সম্পর্ক নাই যে আমি মাস্ক পরবো কিনা। আমি ভ্যাকসিন নিলেও আমাকে মাস্ক পরতে হবে। গত 24 ঘন্টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন মারা গেছেন। ময়মনসিংহ ও রংপুরে মারা গেছেন 5 জন করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দ্বিতীয় দিনের মতো মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10:30টায় কক্সবাজার জেলা জজ মাহমুদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে কড়া নিরাপত্তা আদালতে হাজির করা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে। আজ 2 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সোমবার থেকে শুরু হয় এই মামলার বিচারিক কার্যক্রম। জেলা জজ আদালতে প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। কাল পর্যন্ত চলবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। মামলার সাক্ষী মোট 83 জন। গত বছর 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় 15 আসামির সবাই কারাগারে আছেন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, দ্বিতীয় দিনে নতুন করে কেউ সাক্ষ্য দিয়েছে? ওসি প্রদীপ সহ বেশ কয়েকজন পুলিশের অফিসারের বিরুদ্ধে মামলাও হয়েছে। তো তারা চান একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন। পাশাপাশি এই যে মেজর সিনহা হত্যার তারা একেবারে সুষ্ঠু বিচার তারা প্রত্যাশা করছেন। দর্শক, কক্সবাজার থেকে সিনহা হত্যা মামলার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের মরদেহ দিতে চায়নি বিএনপি জামায়াত, পারলে মরদেহ গুম করে ফেলত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় একথা বলেন তিনি। গ্রেনেড হামলায় আহত হয়ে প্রয়াত আইভি রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সিএমএইচে তার চিকিৎসা চলছিল। সে সময় খালেদা জিয়া তাকে দেখতে গেলে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়। খালেদা জিয়া চলে যাওয়ার পরেই আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয় বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রেনেড হামলার পর হতাহতদের নিয়ে জঘন্য কর্মকাণ্ড শুরু করে বিএনপি। চিকিৎসায় অবহেলা সহ
মরদেহগুলো হস্তান্তর করতে চায়নি তারা। চিকিৎসারত ছিল দেশে এবং খুব খারাপ অবস্থা ছিল আর্থিকভাবে, তাদের সবার সাহায্য। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড, এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি, দেবে না তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে। যেহেতু ঢাকা মেডিকেল কলেজে তখন আমাদের দলের যারা সমর্থক এবং আমাদের দলের যারা তখনও জীবিত আছে তাদের সাহায্য করতে যায় এবং অনেক সারা রাত চেষ্টা করে শেষে একে একে সেই লাশগুলি হস্তান্তর করে। এরা লাশ পর্যন্ত দিতে চায়নি, পারলে লাশ গুম করে ফেলতে, এই অবস্থা ছিল। সেপ্টেম্বর থেকে ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের মতো একই রকম মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহে সরকার ও UNHCR এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে। কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে এখন পর্যন্ত 20,000-এরও বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আরও 70,000 রোহিঙ্গাকে পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবে সরকার। প্রথম দিকে ভাসানচর নিয়ে আপত্তি তুললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে UNHCR। আগামী মাসে সেখানে কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি। আগামী সপ্তাহের মধ্যেই এটা চূড়ান্ত হয়ে যাবে, সিগনেচার করার পর্যায়ে চলে যাবে এবং তখন হয়তো আমরা সেপ্টেম্বরের হয়তো মাঝামাঝি, বাই দ্যাট টাইম মনসুনটাও শেষ হয়ে যাবে, তো তখন আমরা ফিজিক্যালি ইউএনের প্রেজেন্স আমরা ভাসানচরেও দেখতে পারবো। রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ণ প্রকল্প মডেল বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ভাসানচরে আপাতত 1 লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হলেও আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে এই প্রকল্প আরও সম্প্রসারণ করা সম্ভব। ভবিষ্যতে আন্তর্জাতিক রাষ্ট্র বা সংস্থাগুলি সহায়তা করলে আমরা এটাকে আরও লার্জ স্কেলে করতে পারবো। অফকোর্স আমরা ডিফারেন্সিয়েট করতে চাই না, এমনি ভাসানচরে যারা থাকছেন তারা কিছু বাড়তি সুবিধা তো পাচ্ছেনই। ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে কোনো শিবির থেকে আশ্রিতদের পালিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া কোনো মানব পাচারকারী চক্র সেখানে সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তর মধ্যাঞ্চলের 5-6 জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানের ঢলে পদ্মার পানি বাড়লেও স্থিতিশীল রয়েছে যমুনা, তিস্তা সহ অন্য নদ নদীর পানি। তবে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ভাঙন। গত 24 ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিচু এলাকা প্লাবিত হয়ে সপ্তাহখানেক ধরেই পানিবন্দী আছেন 4 উপজেলার কয়েক হাজার পরিবার। স্বল্প পরিসরে ত্রাণ কার্যক্রম শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা কম বলছেন ভুক্তভোগীরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুষ্টিয়াতে পদ্মার 14টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে। ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার 1.5 শতাধিক গ্রামে ফসলের ক্ষেত, রাস্তা, নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে। দেখা দিয়েছে পশুর খাদ্য সংকট। সিরাজগঞ্জে যমুনার তীরবর্তী কয়েকটি পয়েন্টও ভাঙন তীব্র হয়েছে। এছাড়া তিস্তা ও যমুনায় পানি বৃদ্ধি স্থিতিশীল হলেও কুড়িগ্রামে দুর্গত এলাকায় বেড়েছে দুর্ভোগ। ফসল টসল সব তলা গেছে, খেত খোলা তলা গেছে পানিতে। আপনারা দয়া করে আমার গ্রামটা বাঁচান, নাতে তো আমরা পাচ্ছি না। 4 বাড়ি ভাঙি অসহায় হয়ে গেছে একবারে। আমাদের গ্রাম একে ছোঁয়া হয়ে গেছে নদী ভাঙনে। অতিবৃষ্টি আর ভারতের ফারাক্কা ব্যারেজ খুলে দেয় চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। নদী তীরবর্তী চরাঞ্চল সহ প্রতিদিনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছে উঁচু এলাকায়। ভাঙন তীব্র হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। প্রতিদিনই বাড়ছে পানি আর তীব্র স্রোতে উত্তাল হয়ে উঠছে পদ্মা। এর প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন শিবগঞ্জ ও সদর উপজেলার 7 ইউনিয়নের মানুষ। বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সব উল্টে পড়ে গেছে, জমি জায়গা সব নেমে গেছে। মানে যোগাযোগ ব্যবস্থারও বিচ্ছিন্ন, নদীও ভাঙন হয়। পদ্মার মাঝে বাস করে চর এলাকায়, বিভিন্ন কষ্ট। পানি বৃদ্ধির সঙ্গে নদী ভাঙনও তীব্র হয়েছে কিছু এলাকায়।
গত 7 দিনে চর বাগডাঙ্গায় 200 মিটার ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় 70 মিটার এলাকা বিলীন হয়েছে। নদীতে চলে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি, আমবাগান ও ঘরবাড়ি। গরু, বকরি, ছাগল, ধান, আপনার সমস্ত সব কিছু অসুবিধা। যেমন দেশে ধান লাগা ছিল, ধানগুলা আপনার ডুবে গেছে। অন্যান্য বার থেকে এলাকার বন্যাটা বেশি, এলাকাতে পানির সংকট, সব কিছু খাওয়া দাওয়ার সংকট। ভারতের 2টি রাজ্যে বন্যা দেখা দেয় খুলে দেয়া হয়েছে ফারাক্কা ব্যারাজের দরজা। এতে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বাখেরাডি এবং এই যে এলাকাতে এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ডাম্পিং করছি এবং বড় ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেটি আমরা রক্ষা করতে পেরেছি। এদিকে প্লাবিত এলাকায় 20,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। তাদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, পদ্মার পানি বৃদ্ধির কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, প্রথমেই বলি যে আসলে গত 24 ঘন্টায় যে হিসাব পানি উন্নয়ন বোর্ডে, সেই হিসাব অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় যে হিসাবটা পানি উন্নয়ন বোর্ড দিচ্ছেন, তাতে পদ্মাতে আসলে 12 সেন্টিমিটার পানি কমেছে এবং মহানন্দায় পানি কমেছে 8 সেন্টিমিটার। তবে আসলে পানি উন্নয়ন বোর্ডের এবং স্থানীয় সেগুলো আগেই প্লাবিত হয়ে গেছিল এবং সেই প্লাবিত এলাকার মানুষ আসলে পানিবন্দী রয়েছেন। আমাদের যে হিসাব, সেই হিসাবে মোটামুটি 20,000 পরিবার রয়েছে যারা এই পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য নেই। আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন, যেহেতু পানি বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সেহেতু আসলে এখানে আর নতুন করে প্লাবিত হওয়ার কোনো সুযোগ নেই। তবে আপনাকে একটু ক্ষয়ক্ষতির কথা যদি বলি, যে চাঁপাইনবাবগঞ্জে যে পানি উন্নয়ন বোর্ডের যে হিসেব, তাতে বলা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে 11টি ইউনিয়নে বন্যা হচ্ছে। 11টি ইউনিয়নে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এবং আপনার এটি মানে চরাঞ্চল, অর্থাৎ পদ্মা নদীর চরাঞ্চলে অবস্থিত। তো এই চরাঞ্চলের দুর্গম ব্যবস্থা হয়, সেখানে ত্রাণ পৌঁছাতেও কষ্ট বেগ পেতে হচ্ছে প্রশাসনের কর্মকর্তাদের এবং সেখানে হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের বা প্রশাসনের কর্মকর্তারাও হচ্ছে যে ঠিকমতো পৌঁছাতে পারছে না, এমনটাই অভিযোগ করেছেন সেই বন্যা কবলিত এলাকার মানুষ। আমরা আসলে আজকে সকালেও চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে বন্যা কবলিত এলাকার মানুষকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং এই খাদ্য সহায়তায় অব্যাহত থাকবে বলে তারা আমাকে জানিয়েছেন। আর একটি বিষয় বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছেন যে এবারের বন্যায় 2,300 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশ ধান রয়েছে, আমন ধান রয়েছে এবং বিভিন্ন মশলা জাতীয় হচ্ছে পণ্য রয়েছে, যেগুলো আসলে চরাঞ্চলে চাষাবাদ হয়। তো এই 2,300 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন। আরো একটি তথ্য দিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে 2টি ইউনিয়ন, পাকা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, এই দুটি এলাকাতে নদী ভাঙন চলছে। এই ভাঙন প্রতিরোধে আসলে জিও ব্যাগ ফেলে সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে বগুড়ায় 5 কিশোরকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। গতরাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সবার বয়স 18 বছরের নিচে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, মালতীনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে ওই কিশোররা। পরে ভিডিওটি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের নজরে আসে, এরপর তাদের আটক করা হয়। ছয়জন ছেলে শহীদ মিনারে স্যান্ডেল পায়দায় উঠছে এবং জাতীয় সঙ্গীতকে বিকৃতভাবে গাইছে আর কি।
যার কারণে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশক্রমে তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তীতে নির্দেশ পাইলে পরে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 2 সদস্যকে আটক করেছে সিআইডি। সোমবার নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন খবরে সিআইডির কাউন্টার টেরোরিজম ও খুলনা ইউনিট যৌথভাবে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে গ্রেপ্তার করে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়। জালিয়াতি করে দলিল করার দায়ে কিশোরগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ফারুক আহমেদ বাবুর সনদ স্থগিত করা হয়েছে। এছাড়াও এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত 7 ফেব্রুয়ারি পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করে নার্গিস আক্তার নামে এক নারীকে স্ত্রী সাজিয়ে স্ত্রীর 2.25 কোটি টাকার জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ ওঠে সদর উপজেলার মজুমদারপাড়া গ্রামের একেএম সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে। ডিজিটাল ব্যবস্থাপনায় এমন ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে গত 21 আগস্ট গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনা তদন্তে গঠিত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নাটোরের বড়াইগ্রাম থেকে অপহরণের একদিন পর শিশু আলহাজ প্রামাণিককে উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ঢাকার বাড্ডা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী কামরুল ইসলামকে প্রাইভেট কার সহ গ্রেপ্তার করে পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, 21 আগস্ট দুপুরে বাড়ির পাশের রাস্তায় শিশু আলহাজকে রেখে বাজারে ভ্যান মেরামত করতে যান তার বাবা। ফিরে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরদিন মোবাইল ফোনে তার কাছে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ফোনের সূত্র ধরে অভিযানে নেমে অসুস্থ অবস্থায় শিশু আলহাজকে উদ্ধার করা হয়। পুলিশের 5টা টিম কাজ করে এবং রাত্রে একসঙ্গে এস ড্রাইভ হয়, একটা হয় নাটোরে, একটা বগুড়া, একটা ঢাকাতে, 3 সাথে একসাথে আমরা অভিযান চালাই। সেই অভিযান চালানোর ফলে আমরা কামরুলকে অ্যারেস্ট করি। যশোরের শার্শা উপজেলার প্রায় 70% সড়কেই কাঁচা। খানাখন্দে ভরা এসব সড়ক উপজেলার প্রায় 1.5 লক্ষ মানুষের দুর্ভোগের কারণ। এদিকে দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জয়পুরহাটের গ্রামীণ সড়কে। ভোগান্তির মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের মানুষ নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু করেছে রাস্তা পাকা করার কাজ। যশোরের শার্শা উপজেলায় বেনাপোল পৌরসভা সহ 11 ইউনিয়নে বাজার কেন্দ্রে কিছু সড়ক পাকা হলেও উপজেলার বেশিরভাগ সড়কেরই করুণ দশা। কাঁচা এসব সড়কে শুষ্ক মৌসুমে একদিকে যেমন ধুলাই নাকাল গ্রামবাসী, অন্যদিকে বৃষ্টি হলে কাদা পানিতে ভোগান্তি ওঠে চরমে। আমরা যে একটা ডাক্তার বাড়ি যাবো অদূত হলু, তাও আমরা যেতে পারছি না। আমাদের ধান চাল উঠানোর জন্য বহুত পেরেশানি হয়। উপজেলায় 1182 কিলোমিটার রাস্তার মধ্যে 750 কিলোমিটার রাস্তায় রয়েছে কাঁচা। পর্যায়ক্রমে সব সড়কই পাকা করা হবে আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। কাঁচা সড়ক সমূহ পর্যায়ক্রমে গুরুত্ব বিবেচনায় সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের কাজ চলমান আছে এবং এটা অব্যাহত থাকবে। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজার থেকে আদিবাসী পল্লী হয়ে শাহাপুর গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় চরম দুর্ভোগে আশেপাশের 20 গ্রামের কয়েক হাজার মানুষ। বারবার ধর্ণা দিয়েও ফল না মেলায় রাস্তার উপর ধান রোপণ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। কোনো প্রতিবাদ করলেও কোনো ফল আসে না। আমরা প্রতিবাদ করে আমরা এখন কোনো বুদ্ধি না পেয়ে আমরা এখন এই রাস্তায় ধান গাড়িচ্ছি। আমাদের চলাফেরা, গাড়ি ঘোড়া সবকিছু মানে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। সিরাজগঞ্জের শাহজাদপুরে খানাখন্দের ভোগান্তি থেকে বাঁচতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় 2 কিলোমিটার রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী অর্থবছরে এই রাস্তা পাকা করা হবে বলে আশ্বাস দেন জনপ্রতিনিধি। গ্রামবাসী সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা সহযোগিতা করতেছি। আগামী অর্থবছরে এটা আমি পাকাকরণ করে দিব এবং যাতে শাহজাদপুর এবং লোসনাপাড়ার যোগাযোগ এবং এলাকার যোগাযোগ ভালো হয় সে ব্যবস্থা আমরা উদ্যোগ নিচ্ছি। শাহজাদপুরের লোচনপাড়া থেকে মূলকান্দি বাজার পর্যন্ত 2 কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করতে খরচ হয় প্রায় 10 লাখ টাকা, যার যোগান দেন গ্রামবাসীরাই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহামারী করোনা থামিয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দরের ধারাবাহিক অগ্রগতি। 1 বছরের ব্যবধানে বিশ্বের সেরা 100 কন্টেইনার পোর্টের তালিকায় 9 ধাপ পিছিয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরটি।
বিশ্বের ব্যস্ততম ১০০টি সমুদ্র বন্দরের তালিকায় ৬৭তম অবস্থানে নেমে এসেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। সেবা, সক্ষমতা, কন্টেইনার হ্যান্ডেলিং প্রভৃতি সূচকের ভিত্তিতে সোমবার রাতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস। ২০২০ সালে এ তালিকায় চট্টগ্রাম বন্দর অবস্থান ছিল ৫৮তম। লয়েডসের তথ্য অনুযায়ী ২০২০ সালে বিশ্বে ৬৩ কোটি ২০ লাখ একক কন্টেইনার পরিবহন হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৭% কম। আর একই সময় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন কমেছে ৮%। সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী ও বরিশালে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী মোটরসাইকেলটি বোয়ালিয়া এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা ২ আরোহী সুজিত চৌধুরী ও বিমল রায় ঘটনাস্থলেই মারা যান। এদিকে বরিশালের গৌর নদীতে ২টি বাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নীলফামারীর ডোমারে রেল ক্রসিংয়ে খুলনাগামী রকেট মিলের সঙ্গে ইটবাহী ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। সকাল ৭টার দিকে কাজিরহাট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা ইটবাহী ট্রাকটি কাজিরহাট রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ট্রাকের হেলপার। আহত ট্রাক চালকসহ ২ জনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকে চিলাহাটি সৈয়দপুর রুটে ট্রেন চলাচল। লক্ষ্মীপুরের রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। ঢাকাস্থ রায়পুর যুব কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পণ্যগুলো তুলে দেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে রায়পুর যুব কল্যাণ সমিতির সভাপতি লায়ন শফিকুল ইসলাম বাহার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুন্দরবনে যাওয়ার অনুমতি না থাকায় মানবেতর জীবনযাপন করছে সাতক্ষীরার শ্যামনগরের প্রায় ৫,০০০ জেলে পরিবার। প্রায় ৬ মাস ধরে তাদের হাতে কাজ নেই। জেলে কার্ডের অনুদান পাননি দরিদ্র জেলেরা, ফলে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন অনেকে। তবে ইউনিয়ন ভিত্তিতে জেলেদের ত্রাণ সহযোগিতার দেওয়ার দাবি উপজেলা প্রশাসনের। পশু পাখির প্রজনন নির্বিঘ্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে গত মে থেকে চলতি আগস্ট পর্যন্ত সুন্দরবনের ভেতর বন্ধ রয়েছে মাছ ও কাঁকড়া ধরা। প্রজনন মৌসুমে এর আগে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও বনে সব ধরনের মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধ ছিল। তবে নিষেধাজ্ঞার সময়ে প্রায় ৬ মাস ধরে বন সংলগ্ন শ্যামনগর উপজেলার জেলেদের নেই বিকল্প কোনো কাজের সুযোগ। এতে বিপাকে জেলে পরিবারগুলো। আমরা খুব একটা খারাপ অবস্থা আছি। এখন আমরা বনে না পার না দিলে আমরা কিভাবে চলবো, আমরা খাবো কিভাবে? আমার গায়ে কোনো অনুদানও পাচ্ছি না। আমরা এইভাবে অনাহারে আর কিভাবে কাটাই। অনেক জেলে পরিবারের অভিযোগ, আয় বন্ধ থাকলেও মেলেনি সরকারি সহায়তা, ফলে পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনাহারে অর্ধাহারে। আমরা জেলি বাউলি অন্য বছর 2 কোটা করে চাইল পাই। এই 8টি সনে আমাদের চাইল দেওয়া হয়নি কিংবা দেইও নি। ছেলেমেয়েরা পথে বসে গেছে। এখন সরকার হয় আমাদের বনে ঢুকতে দেখ, নাই আমাদের কোনো সহযোগিতার পথ দেখিয়ে দেখ। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের তালিকা অনুযায়ী সুন্দরবন সংলগ্ন বিভিন্ন ইউনিয়নে জেলেদের সহায়তা দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা এসেছে আমাদের কাছে, সেটি আমরা সব ইউনিয়নে ভাগ করে দিয়েছি। এই নেটওয়ার্কের মধ্যে সবাই পড়ে যাচ্ছে। বনজীবী বলেন, আপনি জেলে বলেন, বাওয়াল বলেন, সবাই
কারণ তারা সবাই তো কোনো না কোনো ইউনিয়নের বাসিন্দা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের 5টি স্টেশন থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 5,000 জেলে। তাদের পরিবারে আছে প্রায় 40,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 5 দশকের বেশি সময় ধরে বরিশালের আড়িয়াল খাঁ নদীতে ভাসমান জীবন কাটাচ্ছেন বেদে সম্প্রদায়ের মানুষজন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বছরের পর বছর ধরে এভাবে চলছে তাদের জীবন। দেশের নাগরিক হয়েও ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ। বরিশালের আড়িয়াল খাঁ নদীতেই যুগের পর যুগ ধরে বসবাস। যাযাবর জীবনে এক ঘাটে রান্না আর আরেক ঘাটে খাওয়ার আয়োজন। নদীর মতোই বয়ে চলা জীবন বেদে সম্প্রদায়ের। দীর্ঘ সময় ধরেও এসব মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি এতটুকু। ছোট ছোট নৌকায় পলিথিন মোড়ানো ছাউনির নিচে তাদের সংসার। আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি এসব মানুষের জীবনে। সময়ের প্রয়োজনে অনেকেই পেশা বদল করলেও বঞ্চিত নাগরিক অধিকার থেকে। আমাকে একটু ঘর বাড়ি চাই, আমরা মরলে যেন আমরা একটু মারি বামু হ্যাঁ ওর জায়গা নাই চাই, আমরা একটু সুখ শান্তি ঘর বাড়ি যদি দিতে সরকার সাহায্য করতে তাহলে আমরা একটু ভালো চলতে পারতাম। আমাকে কোনো ঘর বাড়ি কবলে জোটে না, তারপর টয়লেটও ভাগ্য হয় না। মনে করো আমরা এই সারা বছর জীবনটা কাটে বাঁচতে বাঁচতে। এই পল্লীতে নেই কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। শিশুরাও বঞ্চিত শিক্ষা থেকে। এমনকি কেউ মারা গেলে মরদেহ দাফনেও পড়তে হয় জটিলতায়। স্যার আমাদের ভোটার এইখানে নাগরিক, আমরা চেয়ারম্যানের কাছে আবেদন জানাইছি, চেয়ারম্যানও তেমন একটা ভূমিকা নেয় না স্যার আমাদের জন্য। আমরা কোনো কিছু স্যার পাই নাই। তাহলে আমাদের এইটাই দাবি, আমাদেরকে একটা ঘর বাড়ির ব্যবস্থা সরকার করিয়ে দেব। আমরা গুড়াগাড়া নিয়ে আমরা ঘর বাড়িতে থাকবো, গুড়াগাড়া লেখাপড়ি করবো। সুবিধা বঞ্চিত এসব মানুষের স্থায়ী বসবাসে এবার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মোট 3 একর জায়গার উপরে আমরা তাদের জন্য ব্যারাক হাউসের প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে, এবং ইতিমধ্যে এটি আমাদের তদন্ত হয়ে গিয়েছে। আশা করছি আমরা খুব দ্রুত সময় তাদেরকে আমরা ব্যারাক হাউস উপহার দিতে পারব। আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে এখনো বসবাস 250 বেদের। জীবনমান উন্নয়নে ন্যূনতম অধিকার নিশ্চিতের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইবির রহমানের 17তম মৃত্যুবার্ষিকী। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা আইবির রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া আইবির রহমানের জন্মস্থান ভৈরবেও ছিল নানা আনুষ্ঠানিকতা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আইবির রহমান স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীরা ছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা ও পুলিশ প্রশাসন। এছাড়া দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা ছাড়াও আয়োজন করা হয় কাঙ্গালি ভোজের। শেষ করছি আজকে সমগ্র বাংলাদেশ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। বিভিন্ন জেলাতে করোনায় ধীরে ধীরে কমছে মৃত্যু সংক্রমণ। 14 জেলায় একদিনে 69 প্রাণহানি। কক্সবাজারের মেজর সিনহা হত্যা মামলায় চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামি আদালতে। সেপ্টেম্বরে ভাষান্তরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘ। চুক্তি আগামী সপ্তাহে। দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পদ্মার পানি বাড়লেও স্থিতিশীল যমুনা ও তিস্তা। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।